5 আগস্ট থেকেই বাংলাদেশের অর্থনীতি ধ্বংসের শুরু। কিভাবে? এই 24 সালের 5 আগস্টে শুধুমাত্র একটি সরকারেরই পতন ঘটে নাই, বাংলাদেশের অর্থনীতি শুধু পতনই ঘটতেছে না, ধ্বংসের দিকে যাচ্ছে। আমাদের বুদ্ধিজীবীরা, আমাদের বামপন্থীরা, সাংবাদিকেরা এবং যারা এই সরকার আওয়ামী লীগ সরকারের বিরোধিতাকারী যারা ছিলেন, তারা যত লম্বা লম্বাই কথা বলেন না কেন, বাংলাদেশের অর্থনীতি কিন্তু ধ্বংসের মুখে। আপনি এটাকে খুব সহজে দাঁড় করাতে পারবেন না। আওয়ামী লীগ দুর্নীতিবাদ ছিল, স্বৈরা শাসক ছিল, ধরে নিলাম আপনাদের কথা সবই সত্য, সর্বাংশী সত্য, আমি ধরে নিলাম। কম বেশি ছিল, কিন্তু ধরে নিলাম আপনাদের কথা সর্বাংশী সত্য। ও কথার মাঝে আরেকটি কথা বলে নেই, আমার এই ফেসবুক লাইভটি এটা মুক্ত গল্প, ধর্মই অধর্ম এবং ভয়েস অফ অ্যাথিস্টে যাবে। আপনারা ফেসবুকে যে কেউ শেয়ার করতে পারেন, ইউটিউবে শেয়ার করতে গেলে অবশ্যই অনুমতি নিতে হবে। ধন্যবাদ আপনাদের। যা বলছিলাম, বাংলাদেশের অর্থনীতিকে এতদিন আমি নিজেও এটাকে শুধু একটি সরকার পতন আন্দোলন হিসেবেই দেখলাম, একটি সরকারের উচ্ছেদ হিসেবে দেখেছিলাম। কিন্তু মাসখানেক যাবৎ আমি খুব গভীরভাবে লক্ষ্য করলাম, আসলে সেই 5 আগস্টে কেবল বাংলাদেশের একটি মুক্তিযুদ্ধের পক্ষের সরকারকেই উচ্ছেদ করা হয়নি, মূলত একটা দেশের অর্থনীতিকে ধ্বংস করে দেওয়া হয়েছে। কিভাবে আমি সেটা আপনাদের সাথে আলোচনা করতেছি। যদি ভুল হয় আপনারা বলবেন, আর যদি আমার আলোচনা সঠিক হয় তাহলে এর প্রতিকার কি, এর বিকল্প কি, বা আমাদের কি করা উচিত সেটাও আমরা সম্মিলিতভাবে বের করার চেষ্টা করব অন্য সময়। আমি প্রথমে দেখলাম যে একটা সরকারকেই শুধু উচ্ছেদ করা হলো ষড়যন্ত্র করার মাধ্যমে। ষড়যন্ত্র কেন বললাম? 5 আগস্টের যে তথাকথিত বিপ্লব বা অভ্যুত্থান, বা বিপ্লব তো নয়, যে অভ্যুত্থান বলা হয় এটা মিথ্যা। বাংলাদেশে ইউনূস কোন রাজনীতিবিদ, ইউনূস কোন রাজনৈতিক দলের নেতা, এটা তো এক বাক্যে সবাই না করবেন, তাই না? মিস্টার ইউনূস, ডক্টর ইউনূস, তিনি না একজন রাজনীতিক, না তিনি রাজনৈতিক কর্মীও, নেতা তো দূরের কথা, তার না কোন রাজনৈতিক দল আছে। সুতরাং বোঝা গেল যে তিনি এটা করতে পারেন নাই। কারণ আপনার রাজনৈতিক দল নাই, কর্মী নাই, আপনি একটা সরকার উচ্ছেদ করতে পারবেন? প্রশ্নই আসে না। বক্তব্য পরিষ্কার। আমি আমার দর্শক, আমার যারা চিন্তার বিরুদ্ধে, তাদেরকেও বলবো আজকের আমার কথাগুলো একটু গভীরভাবে চিন্তা করার জন্য। ইউনূসের কোনো দল নাই, কমিউনিস্ট পার্টির সবচেয়ে দুর্বল দল, ঠিক আছে, আমি ধরে নিলাম সবচেয়ে দুর্বল দল বাংলাদেশে। তারপর সারা দেশে তাদের একটা সংগঠন আছে, ছোট বড়, 2 জন 5 জন 10 জন থাকুক আছে। ডক্টর ইউনূসের রাজনৈতিক দলের নাম বলতে পারবেন না। আর যারা সমন্বয়ক বলেন, একটা দেশের ক্ষমতাসীন, একটা দীর্ঘমেয়াদ ঐতিহাসিক, তারা পাকিস্তান আমল থেকে রাজনীতি করে আসতেছে। 53 বছর তারা বিভিন্ন সরকারের 21 বছর তারা বিরোধী দলে ছিল টানা। সেই দলটাকে কয়েকটা সমন্বয়ক উচ্ছেদ করতে পারবে? প্রশ্নই আসে না, প্রশ্নই আসে না। যাতে একটা কমন সেন্স রাখতে হবে আপনাদের। এটা আমি তর্ক বিতর্কের জন্য বলতেছি না, জেতার জন্য বলতেছি না, বা কাউকে হারানোর জন্য বলতেছি না। দেশ আমাদের, মাটি আমাদের, পতাকা আমাদের, বাংলার আকাশ আমাদের, বাংলার নদী আমাদের, বাংলার বৃক্ষ বন সব আমাদের, বাংলার মানুষ আমাদের। সেই দৃষ্টিকোণ থেকে আলোচনা করি। আমাদের তো উত্তরণ ঘটাইতে হবে এই অবস্থা থেকে, তাই না? আমাদের দেশের যে এই যে অর্থনীতিকে কেন ভঙ্গুর বললাম এখন শুনেন। এই 6 মাসে কোনো বিনিয়োগ কেউ করেছে? একজন লোক আমাকে দেখাতে পারবেন না। একজন লোকও বাংলাদেশে কেউ বিনিয়োগ করে নাই। ইভেন বিদেশি কোম্পানিকে এই দেশে খনিজ সম্পদ অনুসন্ধানের জন্য টেন্ডার দেওয়া হয়েছিল, তারা সেই টেন্ডারে অংশগ্রহণই করেনি। বিনিয়োগ করবে তো দূরের কথা। এগুলো কিন্তু গভীর চিন্তার বিষয়, ইয়ার কিনা। এগুলো কিন্তু ওই সমন্বয়কদের মিছিল না, এগুলো কিন্তু ওই তথাকথিত ভারত বিরোধী জোশের কথা না। এটা মৌলিক প্রশ্ন। এগুলো একটা লোক বিনিয়োগ করে নাই, কোনো প্রতিষ্ঠান বিনিয়োগ করে। বিএনপির কোন লোক বিনিয়োগ করেছে? আমাকে দেখান। বিএনপির একটা নেতাকে দেখান যিনি ব্যবসায় বিনিয়োগ করেছেন। করেন নাই। বরং এই দেশের লক্ষ লক্ষ শ্রমিক বেকার হয়ে যাচ্ছে,
শত শত এমনিতেই আগে থেকেই কারখানা বন্ধ হয়ে যাচ্ছিল। আমরা দেখেছি যে এর আগে কারখানা বন্ধ হতো, এটা আগে থেকেই। এটা এমন না যে শুধু আওয়ামী লীগের কথা বলতেছি না, বিএনপির আমলে দেখেছি, 91 থেকে দেখে আসতেছি কারখানা নতুন হয় না, শুধু বন্ধ হয়, খুব কমই হয়। শুধু দেখি গার্মেন্টস কিন্তু মৌলিক উৎপাদন কিছু না, এটা হচ্ছে পোশাক আসে, আপনি অনেকটা অ্যাসেম্বল করার মতো, আপনার কাছে পোশাক আসে, আপনি সেটা তৈরি করে আবার পাঠিয়ে দেন, এটা স্থায়ী কোনো উৎপাদন না। তাহলে আমাদের রপ্তানি করার মতো কিছু কিন্তু আমাদের না। আমাদের ভারী শিল্প কারখানা তো দূরের কথা, আমাদের মাঝারি ছোট শিল্প কারখানা আমরা হতে দেখছি না, বরং বন্ধ হতে দেখছি। সুতরাং আমাদের অবস্থাটা খুব একটা ভালো না দেশে। এবং এটার শুরু কিন্তু এই ধ্বংসের, আপনি আবারও বলি, আপনি আওয়ামী লীগকে যতই দুর্নীতিবাজ বলেন, লুটেরা বলেন, তখন কিন্তু বিনিয়োগ ছিল, ব্যবসা সচল ছিল। এখন কিন্তু ব্যবসা সচল না, এখন কিন্তু ব্যবসা সচল নেই। আপনি যে কোনো শিল্পপতিকে জিজ্ঞেস করেন, কেউ বিনিয়োগ করেছে? আওয়ামী লীগের তো পলাতক, আর যাদের অর্থ আছে তারা যাবে। শুধু তাই না, এই 5ই আগস্টের তথাকথিত এই অভ্যুত্থানের কারণে বাংলাদেশে আর কোনোদিনই যে দলই সরকার ক্ষমতায় স্থায়ী বিনিয়োগ করবে না। আপনাকে আমি বলে দেই, বিএনপিরাও কোনোদিন বিনিয়োগ করবে না এখানে, বড় কোনো ভারী বিনিয়োগ করবে না, জানে যে 5 বছর পরে এই দেশে আমি থাকতে পারবো না। বাংলাদেশে কিন্তু একটা নতুন রাজনীতি শুরু হয়ে গেল এখন এই 5 আগস্টের পরে, যে যারা বিরোধী দল থাকবে, আগে তো অন্তত মামলা মোকদ্দমায় জেলে যাওয়া যাইতো, হাজতে যাইতো, আবার মামলা করে ছাড়া পাইতো, বা দৌড় দিলেও আরেক জায়গা থেকে আত্মীয় বাড়ি গিয়ে পালিয়ে থাকতে পারতো। এবার কিন্তু তা পারতেছে না, এবার কিন্তু আরো কঠিন হয়ে গেছে। এবার কিন্তু আওয়ামী লীগ নাম পেলেই তাকে মারা হচ্ছে, তার গায়ে হাত দেওয়া হচ্ছে। মানে আওয়ামী লীগ বলতে এই মুহূর্তে একটাই বিরোধী দল আওয়ামী লীগ, আর সব সরকারি দল, আর সবাই সরকারি দল। এখন কিন্তু আওয়ামী লীগ ছাড়া সব সরকারি দলে চলে গেছে, একমাত্র বিরোধী দল আওয়ামী লীগ। তাহলে বিষয়টা কি দাঁড়ালো, যে বিরোধী দল হলে তারা বিনিয়োগ তো দূরের কথা, তারা পরীক্ষা দিতে পারবে না, তারা হাটে বাজারে বন্দরে যেতে পারবে না। রাতে আগে তাও আওয়ামী লীগের বিএনপির লোকজন তাও 2-4 জন, সবাই না, 10% হয়তো দৌড়াইতো, এখন 100% আওয়ামী লীগ দৌড়ের উপর আছে। সুতরাং আগামীতে বোঝা গেল যে কোনোদিন সরকার পরিবর্তন ঘটলে, আপনারা যারা মনে করেন যে আওয়ামী লীগ আর কোনোদিন ক্ষমতায় আসবে না, সেই সমস্ত নির্বোধদের কথা বাদ, ঠিক আছে, সেই সমস্ত নির্বোধ, সেই সমস্ত অন্ধভক্ত, তাদের কথা বাদ। যারা সুষ্ঠু এবং সুস্থ চিন্তা করেন তাদের সাথে আলোচনা করতেছি আমি। এটা এই যে দেশে একটা, মানে এটাকে আমি অপসংস্কৃতি চালু হয়ে গেল, রাজনৈতিক অপসংস্কৃতি। কি, যে বিরোধী দল থাকবে সে ব্যবসা বাণিজ্য রাজনীতি দেশেই থাকতে পারবে না, এরকম একটা অবস্থা। কথা বলা তো দূরের কথা, কাজ করা তো দূরের কথা, পারবে না। তাহলে আগামীতে এটা কিন্তু বিএনপিরা জানে, যারা অনেক টাকার মালিক থাকবে কেউ দেশে আর বিনিয়োগ করবে না। আমি বলছি না যে শুধু বিএনপি বিনিয়োগ করবে না, তা না, বা জাতীয় পার্টির কোন এমপি বিনিয়োগ করবে না, তা না। ভবিষ্যতে আওয়ামী লীগের যদি ক্ষমতায় আসে, খোদ আওয়ামী লীগের লোক আর বিনিয়োগ করবে না, কারণ তারাও জানে যে কোনো মুহূর্তে আরেকটা 5 আগস্ট আসতে পারে। তাহলে কোন রাজনৈতিক ক্ষমতাধর ব্যক্তিরাই যখন বিনিয়োগ করবে না, তখন সাধারণ মানুষ বিনিয়োগ তো করবেই না। বরং আগামীতে বাংলাদেশের মানুষের বিদেশ যাওয়ার হার, মানে একেবারে মাইগ্রেন্ট করার হার, সন্তানকে বিদেশে পাঠিয়ে দেওয়া, এই সম্ভাবনাটা, এইটাও একটা, যেটাকে আমরা ব্রেন ড্রেন বলি, বা এমনিতেই চলে যাবে। কেন চলে যাবে? কারণ এই দেশে তো কেউ বিনিয়োগ করবে না। আপনি বলেন, যারা বিএনপি জামাত করে পন্থী, তাদের বলেন তো বিনিয়োগ করতে, বলেন, আমি এটা আপনাদের চ্যালেঞ্জ দিলাম, আপনি তাকে বলেন বিনিয়োগ করতে, একটা ছোট কারখানা করুক, একটা ছোট প্লাস্টিকের কারখানা করুক, একটা ছোট জুট মিল করুক, একটা সুতা বানানোর কারখানা করুক, করতে বলেন, কেউ করবে না। কারণ এরাও জানে এই দেশ স্থিতিশীল না, যখন তখন দৌড়ানি খাইতে হবে, যখন তখন দৌড়ানি খাইতে হবে, তাই তারা বিনিয়োগ করবে না। তাহলে এই প্রভাবটা কোথায় পড়বে? পুরো দেশের উপরে পড়লো। মানে আওয়ামী লীগ বিএনপির দৌড়াদৌড়ি, বা বাংলাদেশের সরকারি দল বিরোধী দলের দৌড়াদৌড়ি, এটা কোথায় প্রভাব পড়লো? পুরা হিট করেছে অর্থনীতিতে। পুলিশ প্রশাসন আগের মতো আর কোনোদিনই কাজ করবে না, পুলিশ প্রশাসন আর কোনোদিন আগের মতো তারা দাঁড়াতেই পারবে না, কারণ তাদের মেরুদণ্ড ভেঙে দেওয়া হয়েছে। বরং তারা প্রতিশোধ পরায়ণ হয়ে যাবে পুলিশ। যদিও আমি চেষ্টা করতেছি যে কিভাবে বাংলাদেশের পুলিশকে অন্তত বন্ধ রাখা যায়, বাংলাদেশের জনগণের পুলিশ জানে, এই আন্দোলন আমরা খুব শীঘ্রই ডিক্লেয়ার দিয়ে আমরা নিয়মিত কার্যক্রম করবো, সেটা অন্য বিষয়। আমি মাঝখানে আরেকটা কথা বলে নেই, আমার এই ফেসবুক লাইভ ভিডিওটা, এটা যাবে ভয়েস অফ এথিস্ট, মুক্ত গল্প এবং ধর্মই অধর্ম। তাই যারা ইউটিউবার তারা এটা নেবেন না, আর নিলেও সেটা অনুমতি নিয়ে নিতে হবে। তবে ফেসবুকে শেয়ার করতে পারবেন,
আপনারা ফেসবুকে এটা শেয়ার করাতে কোনো আপত্তি থাকবে না, আমাদের কোনো আপত্তি নাই, আমারও কোনো আপত্তি নেই, যে কেউ ফেসবুকে এটা শেয়ার করতে পারেন, এমনকি এটা ক্লিপ করে বা এটা ছোট করে আপনি আপনার ফেসবুকে শেয়ার করতে পারেন, যে কেউ করতে পারেন, তবে ইউটিউবে না। ইউটিউবে করতে গেলে ওই তিনজনই, সেটা কি কি, ভয়েস অফ এথিস্ট, মুক্ত গল্প এবং ধর্মীয় ধর্ম, আর আমার ফরিদ ডিসকাশন নামে যেটা আছে সেটাতে। মূল প্রসঙ্গে আবার ফিরে আসি। এই যে যে শুরু হয়ে গেল, এটা আর থামাতে পারবেন না। এটা 1 মাস যাবৎ কিন্তু আমি চিন্তা করে তারপর আপনাদের সাথে কথাটা বললাম। আর কোনোদিন বাংলাদেশের অর্থনীতি দাঁড়াবে না। হ্যাঁ, একটাই সম্ভাবনা, যদি কোনোদিন কেউ মনে করে যে এই সরকারটা দীর্ঘমেয়াদী হবে, বা সেটা যে কোনো সরকারই হোক, আমি বলছি না আওয়ামী লীগ বলছেন, যে কোনো সরকার যদি কেউ মনে করে যে এই সরকারটা দীর্ঘমেয়াদী হবে, 10 বছর 20 বছর 15 বছর টিকবে, তবেই কেবলমাত্র কেউ বিনিয়োগ করবে, না হলে বাংলাদেশে আর কোনোদিন বিনিয়োগ হবে না। আমি অন্তত 15 জন ইন্ডাস্ট্রিয়ালিস্টের সাথেও কথা বলে আপনাকে এটা জানালাম। মনে করেন না যে হাওয়ার উপরে বলছি। ও টকশোতে চাপা মেরে দেশ চালানো যাবে না, ওই এনজিওর অফিসে বসে চাপা মেরে দেশ চালানো যাবে না। আপনারা একটু চাপা কম মারেন, আর চাপা মারেন না, বহু চাপা মারছেন। কি করতে হবে সেটা বলেন। আওয়ামী লীগকে দেশ থেকে সরাই দিচ্ছেন, ভালো কথা। এখন আপনারা বিনিয়োগ করেন। আপনাদের ইসলামী ব্যাংক ফিরে পাইছেন, মায়ের কুলে ফিরে গেছে, সব ব্যাংক আপনাদের। আপনারাই টাউটি বাটপারি করে লোন নিয়ে আপনারা বিনিয়োগ করেন, করে জনগণকে উদ্ধার করেন। আমি জানি এটা পারবেন না। কেন পারবেন না? কারণ আপনারা নিজেরাই সাহস পাবেন না এই বিনিয়োগ করতে, কারণ জানেন যে এই সরকার টিকবে না। এই সরকার তো টিকবেই না, পরে যে সরকার আসবে সেই সরকারের যখন চলে যাবে তখন দেশে কি হবে স্পষ্ট, যে যারা এখন বিনিয়োগ করবে তারা থাকতে পারবে না, আবার সামনে যারা বিনিয়োগ করবে তারা থাকতে পারবে না। তাহলে বিষয়টা কি দাঁড়ালো? ফলাফল এটাই হচ্ছে যে আমাদের দেশ ধ্বংস হয়ে গেল। তো 5ই আগস্টে কিন্তু শুধুমাত্র শেখ হাসিনাকে উচ্ছেদ করেন নাই, আপনারা তো জোশে সিংকুবাম, জামাতি, হেফাজতি এবং আমাদের বিএনপির লোকজন এবং যারা আরো বিভিন্ন লোক আছে, মাদ্রাসার লোকজন খুব লাফালাফি করছেন এই সরকারকে উচ্ছেদ। ওকে, এই সরকার উচ্ছেদ করছেন, গণতান্ত্রিক ভাবে চালান, আপনারা চালান। আওয়ামী লীগকে বিদায় করে দেন, আওয়ামী লীগকে তো বিদায় করেই দিয়েছেন। বলে দেন আওয়ামী ছাত্রলীগ নিষিদ্ধ করছেন, আওয়ামী লীগকে নিষিদ্ধ করে দিয়ে আপনারাই ক্ষমতা নিয়ে আপনার দেশটা চালান। আমি জানি আপনাদের ওখানে কেউ বিনিয়োগ করবে না, ইভেন আপনারা যারা ক্ষমতায় আছেন তারাও বিনিয়োগ করবেন না। জানেন যে সরকার স্থায়ী নয়, স্থায়ী হতে পারবেন না। বিষয়টা কি দাঁড়ালো? যে 5ই আগস্টের আন্দোলন শুধুমাত্র, হ্যাঁ 5ই আগস্টে, যে হৃদয় খান, ধন্যবাদ আপনাকে। হ্যাঁ, এই 5ই আগস্টের আন্দোলন শুধুমাত্র যে শেখ হাসিনার উচ্ছেদ, মুক্তিযুদ্ধের চেতনা, মুক্তিযুদ্ধের স্পিরিটকে ধ্বংস করেছে তা না, বাংলাদেশের অর্থনীতির জন্য একেবারে মরণ কামড় দিয়ে দিয়েছে। আপনি এর থেকে উত্তরণ করতেই পারবেন না। আমি একটা হসপিটাল করার জন্য বিভিন্ন লোকের কাছে প্রস্তাব দিয়েছি যে ভাই আমি তো করতে পারবো না, আমি থাকতে পারবো না, কারণ এই সরকার আমার বিরুদ্ধে, বা আমি ওই সরকারের সমালোচক, কঠোর সমালোচক। আপনারা এইভাবে করেন, আমি আপনাদের এই সহযোগিতা করবো। আপনারা এইভাবে বিনিয়োগ করেন, লজিস্টিক যত সাপোর্ট, ডাক্তার, নার্স, ইনস্ট্রুমেন্ট, এগুলো যা যা লাগে এগুলো আপনাদের আমি দিচ্ছি। এমনকি কম দামে জমিও কিনে দিতেছি, কারণ এখন তো জমির দাম কমে গেছে। হিন্দুদের জমি অর্ধেক দামে কেনা যায়, এমনকি জমির দামই বাংলাদেশে কমে গেছে, কেনার লোক নাই। বললাম করেন। তারা কি বলছে জানেন? যেটা সত্য কথাটা বলছে, ওই টাকাটাই লস করে। কেন? ক্ষমতায় আছে কয়দিন এই সরকার। আমি যাদের প্রপোজাল দিয়েছি তারা কিন্তু সবাই বিএনপি এবং জাতীয় পার্টির লোক। আমি যাদের এই প্রস্তাব দিয়েছি তারা তো আওয়ামী লীগ না, এটা আপনি বুঝতেই পারছেন। আমি বলেছি করেন, কারণ বাংলাদেশে এখন ভারতে আসতে পারতেছে না, লক্ষ লক্ষ রোগী বিভ্রান্ত, তারা কোথায় যাবে? বিলিভ ইট অর নট, 10,000 টাকা দিয়ে পাসপোর্ট জমা দিতেছে ইন্ডিয়ান ভিসা সেন্টারে। ক্যান ইউ ইমাজিন? বিশ্বাস হয় না এই কথা? এটা কালকে আমাকে কয়েকজনে বলছে। একজন আমাকে বলছে পরশুদিন, পরে এটা আমি যাচাই করার জন্য খোঁজ নিয়েছি, দেখি সত্য। পাসপোর্ট জমা দিতে, ভিসা কনফার্ম না, বাংলাদেশের ভিসা নিতে। তিনি আমার এই ফেসবুক, যে কয়জন সাথে আলাপ করছে তারা আমার ফেসবুক ফ্রেন্ড আছেন, এবং তারা এই কথা আমার হয় এখন শুনতেছেন, নয় পরে শুনবেন। তারাই আমাকে বলছে যে 10,000 টাকা করে শুধু পাসপোর্ট জমা দিতে, মানে এখন নাকি নতুন নিয়ম, পাসপোর্ট জমা দেওয়ার সিস্টেম কি কি নতুন নিয়ম বদলে গেছে, ভারতীয় ভিসা নেওয়ার সিস্টেম। আমি অবাক হয়ে গেলাম। আমি বললাম যে একটা হসপিটাল করেন অ্যাজ সুন অ্যাজ পসিবল। শেষে একজনকে প্রস্তাব দিলাম, আচ্ছা বড় না করলেন, একটা ভ্রাম্যমান হসপিটাল করেন। ভ্রাম্যমান, বড় ট্রাকে বা বড় রেলের বগিতে কয়েকটা রেলই নিয়ে আমি তাদের প্রপোজাল দিলাম যে রেলের বগি আপনাকে ফ্রি দিবে। আমি সেই আলাপ করলাম। আমি এমনও বলছি, আপনাকে আমি ট্রাক নিয়ে দিতে, আপনি
যতগুলো ট্রাক চান, আমি নাম বললাম না, যে একজনকে আমি ফোন করবো, আপনাকে ট্রাক দিবে, 100% লোনে দিবে। মানে 30% হলে ভালো হয়, নাহলে 100% যদি চান, যদি আপনি মেডিকেল কিছু করেন, মেডিকেল বেসড কিছু করেন, ট্রাক আপনাকে 100% লোনে দিবে, সবগুলো আমি বলে দিব, আপনি যান। কেউ সাহস পায় না, কেউ সাহস পাচ্ছে না। কেন? 100% ভ্রাম্যমান চিকিৎসা সেবা দিবে, 100% লোন, তারপরও সাহস পায় না। কেন? আরেকজনকে বলছি আরেকটা বিজনেসের কথা, সেও ভয় পেয়ে গেছে, বিনিয়োগ করতে ভয় পায়। মানে মানুষ এত ভীত, তারাই যারা ক্ষমতায় যাচ্ছে বা যাবে, বা যারা অলিখিতভাবে ক্ষমতা আছে, তাদের যদি এই অবস্থা হয়, তাহলে আপনি যারা রাজনীতি করেন না, আপনারা তারা বিনিয়োগ করতে সাহস পাবেন? আপনি কি জানেন বর্তমানে বাংলাদেশ থেকে সব মানুষ, শুধু যারা আওয়ামী লীগ করে তা না, যারা বিএনপি, জাতীয় পার্টি, মানে আওয়ামী লীগ বিরোধী, তারাও কিন্তু দেশের বাইরে তাদের সন্তানকে তারা নিজেরা সেটেল হওয়ার জন্য উন্মাদ হয়ে গেছে। আমার কাছে প্রতিদিন 10 জনে মেসেজ করে, কারণ তারা ধরে নিয়েছে আমি উন্নত কোনো দেশে আছি। লিখে, ছোট ভাই বা চাচা বা কাকা বা মামা বা আঙ্কেল বা বড় ভাই, এই চলে যেতে চায়। তারা কিন্তু অনেক ধনী মানুষ, কেন চলে যেতে চায়? এবং তারা কিন্তু আওয়ামী বিরোধী, ম্যাক্সিমাম আওয়ামী বিরোধী। বরং আওয়ামী লীগেরাই বলে, ভাই টাকা তো নাই, কেমনে যাবো, এটা বলে আওয়ামী লীগেরা। ওরা আমার কাছে পরামর্শ চায়। আর যারা টাকা আলা এবং আওয়ামী বিরোধী, তারাই বলে তারা চলে আসতে চায়। কেন ভাই? তাদের সরকার, তারা পালাতে চায় কেন? এটা তো ওয়ান কাইন্ড অফ, মানে আপনি পালিয়ে যাওয়ার মতো, তাই না? তাহলে এই দেশে বিনিয়োগ করতে মানুষ ভয় পাচ্ছে। মানে 5ই আগস্টে শুধু আপনারা একটা সরকারকে উচ্ছেদ করেন নাই, শুধু আপনারা মুক্তিযুদ্ধের চেতনাকে ধূলিসাৎ করেন নাই, আপনারা এই দেশের অর্থনীতিকে পঙ্গু বানিয়ে ফেলেছেন। এটা কি বুঝতে পারছেন? আমি চাই আমার গবেষণা, আমার অনুমান ভুল হোক, বাংলাদেশের অর্থনীতি মজবুত হোক। বহু চেষ্টা করতেছি ভাই, বহুভাবে, যেখানেই থাকি না কেন, যে অবস্থায় থাকি না কেন, দেশে থাকি বিদেশে থাকি, দেশের প্রতি তো একটা টান আছে। বরং যারা 30 বছর আগে গেছে, 40 বছর আগে দেশ ছেড়ে চলে আসছে, তাদেরও দেখেছি আমি বাংলাদেশের প্রতি টান আছে। এমনকি যারা নাগরিকত্ব ছেড়ে দিয়েছে বাংলাদেশের, আমি তাদের সাথে কথা বলে দেখেছি, তাদেরও বাংলাদেশের জন্য প্রাণ জ্বলে। কিন্তু কিছু করার নাই। বাংলাদেশের আইন আগেও যে খুব ভালো ছিল তা না, এখন ধ্বংস হয়ে গেছে। আইন শৃঙ্খলা, সমঝোতা, ব্যবসা সব ধ্বংস হয়ে গেছে। এটা থেকে দাঁড় করানো আর সম্ভব না। বরং আগামীতে সবাই পালাতে চাইবে, সবাই বিদেশে বিনিয়োগ করবে। আপনাকে ডেকে ডেকে নিয়ে সেকেন্ড হোম করতে হবে না, তারা এমনিই চলে যাবে, মানে ভয়েই চলে যাবে। যা আর থাকে, যেমন হিন্দুদের বলেন না যে এক পা ভারতে থাকে, মানে ভারতে চলে যায় তারা, বাংলাদেশের লোকজন চলে যাবে, থাকবে না। তারা যার সামর্থ্য আছে, যারা থাকবে তাদের হয় সামর্থ্য নাই, না হয় সুযোগ নাই, একজনও আর থাকবে না। কারণ বাংলাদেশের 5 তারিখে বাংলাদেশের অর্থনীতিকে মানে জানাজা হয়ে গেছে, এখন শুধু কবর দেওয়া বাকি। বাংলাদেশের অর্থনীতি শেষ। এটা আমি জেনে বুঝে আলোচনা করে গবেষণা করে দায়িত্ব নিয়ে বললাম, বাংলাদেশে কোনো অর্থনীতি যদি থাকেন, দয়া করে আমাদের নতুন সিস্টেম বাতলাবেন। ওই এনজিও, সরকারের গ্রামীণ ব্যাংক দিয়ে আপনি দেশ চালাতে পারবেন না। দেশ চালাইতে গেলে, দেশের অর্থনীতিকে মজবুত করতে গেলে দেশের আভ্যন্তরেই কিছু করতে হবে। আবারও আরেকটা কথা বলে নেই, আমার এই বক্তব্য ভয়েস অব এথিস্ট, মুক্ত গল্প এবং ধর্মীয় অধর্মতে যাবে অথবা ফোরাম ডিসকাশনে যাবে। যে কেউ এটাকে ফেসবুকে শেয়ার করতে পারেন, কপি করে ডাউনলোড করে ছাড়তে পারেন, তো ইউটিউবে অনুমতি লাগবে। ধন্যবাদ সকলকে।